নির্বাচনে নারী প্রার্থী নিয়ে আলোচনা করতে রাজদেশকা থেকে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা আমাদের সাথে আছেন। স্নিগ্ধা, আপনাকে স্বাগত জানাতে চাই। যেটি জানতে চাই আপনার কাছে, যে রাজনীতিতে নারীরা কি পুরুষের পেশি শক্তির সাথে পেরে ওঠে না? না, রাজনীতিতে নারীরা পুরুষের পেশি শক্তির সাথে পেরে ওঠে না, ব্যাপারটা এরকম না। রাজনীতিতে নারীরা তাদের যে মেধা বা মনন সেটা প্রকাশ করার সুযোগ পায় না। তার কারণ হচ্ছে পুরুষের যেই ষড়যন্ত্রমূলক যেই চর্চাটা থাকে সেটি রাজনৈতিকভাবে সেই জায়গাটাতে আসলে পেরে ওঠে না। ব্যাপারটা তো পেশি শক্তির না, ব্যাপারটা হচ্ছে আমাদের একটা পরিবেশ এবং একটা খুবই সুচারু পরিকল্পিত একটা অ্যাটমসফিয়ার তৈরি করা হয়, যে অ্যাটমসফিয়ারে একজন নারী চাইলেও সমভাবে কাজ করতে পারে না। জি, এদেশে নারী পুরুষ সংখ্যায় প্রায় সমান, ভোটাররাও আধাআধি বলা হয়, তারপরও প্রার্থী এত কম। কেন এই অবস্থা, আপনার কি মনে হয়? না, এদেশে যেটা হয়েছে যে দেখেন 51% নারী আমাদের মেয়েদের ক্ষেত্রে, কিন্তু আপনি যখন প্রার্থীর কথা আসে আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যেহেতু আমরা ভোটের কথা বলছি বা প্রার্থিতার কথা বলছি, এখানে একটা প্রতারণার একটা খুব সুচারু গন্ধ আছে এবং এই প্রতারণাটা খুব সচেতনভাবে মেয়েদের সাথে বারংবার হয়। সেটা কীরকম, আপনি দেখবেন যে আমাদের যে 24-এর আন্দোলনটাও হয়েছিল, সেই আন্দোলনে দেখবেন প্রচুর নারী কিন্তু ছিল সেখানে, কিন্তু 24 পরবর্তী সময়ে দেখা গেল সেই মেয়েরা কিন্তু ইনভিজিবল হয়ে গেল। এবং শুধু ইনভিজিবল হয়ে যাওয়া না, 24 পরবর্তী সময়ে দেখা যাচ্ছে তাদের নানাবিধ, যারা এমনকি ক্ষমতায়িত নারী, এই ক্ষমতায়িত নারীদেরকে এমন একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হলো যাতে করে যিনি ক্ষমতাবান বা ক্ষমতায়িত অথবা যার সক্ষমতাও আছে, সে যেন সেখান থেকে অর্থাৎ পাবলিক পরিসর থেকে নারীকে সরিয়ে নেওয়ার একটা চক্রান্ত খুব সুচারুভাবে তৈরি হচ্ছে। যেটি আমি প্রথমেই বলেছি, এখানে একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে। আপনি দেখবেন যে ইশতেহারের মধ্যে, জুলাই সনদের মধ্যে আপনি 5% নারী প্রার্থিতার কথা বলছেন, কিন্তু আপনি দেখবেন এমন রাজনৈতিক দল আছে যেখানে 0% নারী প্রার্থী। শুধু এতটুকুই না, যদি আপনি তাদেরকে এই প্রশ্ন করেন তখন তারা এ ধরনের উত্তর দিচ্ছে যে আমরা হয়তো বা ভবিষ্যতে গেলে পরে আপনার একটা ভালো করতে পারবো, বা আমরা মেয়েদের কি করব। কিন্তু আপনি আরও লক্ষ্য করবেন এমন অনেক নির্বাচনী দলের প্রচারণা দেখবেন যে প্রচারণার মঞ্চেও কোনো নারী নাই। হ্যাঁ, এই যে কোনো মঞ্চে কোনো নারী নাই, প্রার্থিতাতে কোনো নারী নাই, কিন্তু আপনি দেখবেন যে যে কোনো ধরনের আন্দোলন, রাস্তায় যদি থাকার কথা বলেন, সেখানে কিন্তু ঠিকই নারী আছে। তার কারণ কি, নারীকে টুলস হিসেবে ব্যবহার করা যাচ্ছে, কিন্তু নারীকে যে আপনি একটি ভয়েস দিবেন, একটি জায়গা দিবেন, সেটা নাই। আবার দেখবেন এমনকি আপনার যে নির্বাচনী ইশতেহারের যে পরিকল্পনা, প্রায় আপনি শুনবেন এই কথা বলা হচ্ছে, আপনি নারীকে মর্যাদা দিবেন, নারীকে সম্মানিত করবেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন। আপনি যদি আপনার নির্বাচনী প্রচারণা মঞ্চেও নারীকে নিরাপত্তা নিশ্চিত না করতে পেরে, নারীকে যদি সেখানেও স্থান না দেন, আপনি যদি এটি ভাবেন যে আপনি নারীর কর্মঘণ্টা কমানোর মধ্য দিয়ে নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন, অথবা আপনি যদি পুনঃ বারংবার, অবশ্যই আমিও একজন মা, আমাদের অনেক পারিবারিক যা কাজ আছে, কিন্তু পুনঃ এই তত্ত্ব প্রতিষ্ঠা করতে চান যে নারীকে আসলে ওইভাবে পদে দেওয়ার কোনো দরকার নেই, নারী আমাদের জন্য মাথার তাজ হয়ে থাকবে। আমি এটাও দেখলাম যে নারীকে আপনি মাথার তাজ বানাতে চাচ্ছেন। প্রশ্ন হলো, বাংলাদেশে প্রায় 2 কোটির উপরে এমন নারী আছে যারা ফর্মাল ইনফর্মাল সেক্টরে চাকরি করেন, তাহলে, এবং এমন পরিবার আছে, এমন গার্মেন্টস শ্রমিক আছে, এমন কৃষি শ্রমিক আছে, এমন বিভিন্ন ধরনের দিনমজুর আছে, যেখানে নারীর ঘামের ফসলে তার পরিবার, তার সন্তান, তার সকল কিছু আসলে চলে। প্রশ্ন হলো, আপনি যদি বলছেন যে নারীকে মাথার তাজ করে রাখবেন, তাহলে এই যে আমার শ্রমিক নারী, যার ঘামের ফসলে আমাদের ঘরেই উঠে, তার কাজকে তো দেখেনও না, এই ধরনের বয়ান দেওয়ার মধ্য দিয়ে আপনি এটাও নিশ্চিত করেন সে যেন আর পাবলিক পরিসরে না থাকে। কাজে এই যে প্রার্থিতার বিষয়ের কথা যে আপনি বলছেন যে কেন নারী প্রার্থী পাচ্ছেন না, যে জামাত একজনও নারী প্রার্থী দেয়নি, কেন এমন বাছাই, আপনার কি মনে হয়? জামাত একজনও নারী প্রার্থী দেননি, জামাতের লোকজন ভালো বলতে পারবেন, কারণ তারা প্রায় একটা কথা বলছেন যে তারা নিরাপদ না। আমার আসলে কখনোই মনে হয় না যে না, জামাত আসলে কখনোই নারী প্রার্থী দিত। আপনি জামাতকে আপনি কি দেখেছেন যে নারী প্রার্থী দেওয়ার ক্ষেত্রে, বা এখন পর্যন্ত আপনি কি কখনো খেয়াল করেছেন যে তাদের মঞ্চের মধ্যে তারা যখন ওঠেন, এমনকি আমি দেখলাম যে নারী বিষয়ক মঞ্চে, নারী বিষয়ক আলাপচারিতার যে মঞ্চ, সেই মঞ্চে নাহিদ হাসান সহ অনেকগুলো পুরুষ আছেন, কিন্তু সেখানে কোনো নারী নেই। এর কারণটা কি?
তার মানে কি জামাতে কোনো নারী নেই? না, তা না। জামাত মতাদর্শিকভাবেই আসলে যদিও বলছে, হয়তোবা সেটা পলিটিক্যাল মার্কেটে বলা প্রয়োজন, কিন্তু মতাদর্শিকভাবে আসলে সে গ্রহণ করছে কিনা সেটি সন্দেহ জাগায়। কারণ আপনি খেয়াল করে দেখবেন জামাতের প্রধান আমির যখন আপনার আমেরিকান দূতাবাসের সাথে দেখা করতে যান, তখন কিন্তু সেখানে ঠিকই নারী থাকে, কিন্তু যখন তিনি আমাদের প্রার্থী দেওয়ার যখন সংরক্ষিত আসনের বিষয় আসবে তখন তো তাদের নিতেই হবে, নারী প্রার্থী বাছাই করতেই হবে, তখন তারা কি করবেন? ডেফিনেটলি তখন ওনারা সংরক্ষিত প্রার্থী দিবেন না সেটা তো আমি বলিনি, কিন্তু দেখেন সংরক্ষিত প্রার্থী দেয়া আর মাঠের মধ্যে আপনাকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার মধ্যে যে তফাৎটা, এই তফাৎটা তো তারা মানতে নারাজ। সংরক্ষিত প্রার্থী তো এক ধরনের অর্নামেন্ট, ওই যে মাথার তাজের মতো, তো মাথার তাজ দিতে তো তাদের সমস্যা নাই, কিন্তু মাথার তাজ না হয়ে মাথা হয়ে ওঠাতে সমস্যা আছে। কিন্তু যেই দলগুলো দেখা গেল জুলাই সনদে স্বাক্ষর করেছেন, জুলাই সনদে যদিও বলা আছে 5% নারী বাধ্যতামূলক করা হয়েছে, তারাই কিন্তু নারী প্রার্থী রাখেননি, তার মানে এটা কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? ছোট্ট করে বলবেন। না, অবশ্যই কন্ট্রাডিক্টরি হয়ে গেল, কিন্তু ঘটনা হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটাই তো আমি আপনাকে বলছি যে একটা পরিকল্পনা করেই বাদ দেওয়া হয়েছে। কারণ তারা মনে করেছে, এবং আমি আমার মিডিয়াতেও বলতে চাই, তারা মনে করেছে এই বিষয়টি এত গুরুত্বপূর্ণ না, কারণ নারী ইস্যুটি যে গুরুত্বপূর্ণ ইস্যু সেটি তারা রাজনৈতিকভাবে বুঝতে ব্যর্থ হয়েছে। জি, বুঝতে পেরেছি। আপনার বক্তব্য স্পষ্ট। অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য।